হ্যালো 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 আমার অনেক ভালোবাসা শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম লাইভ ক্লাসে। আসলে কিছুক্ষণ আগে ফার্স্ট ইয়ারের লাইভ সেশন ছিল। আমার এত পরিমাণ ডিস্টার্ব করছে ইলেকট্রিসিটি এবং নেট দুইটা মিলে, ওই লাইভ সেশনের মধ্যে প্রায় 2-3 বার এরকম নেট টাস 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 করে কেটে গেছে। মানে কাটার সময় টাস টাস আওয়াজ হয় নাই, কিন্তু আসলে কেটে গেছে। তো তোমাদের সকলকে অনেক ভালোবাসা। আচ্ছা, আমার সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কাইন্ডলি লিখে জানাও। আর আজকে আমাদের লাইভ কিন্তু হওয়ার কথা হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 মানে চলতড়িৎ এবং চ্যাপ্টার 4 মানে ম্যাগনেটিজম, এই দুটা জিনিসের উপরে। এবং তোমাদের আমি কিন্তু বলেছি যে আমাদের যে উইকে যে লাইভ ক্লাসগুলো হয়, এই লাইভ ক্লাসের আগে যে চ্যাপ্টারের উপর লাইভ ক্লাসটা হবে তুমি সেই চ্যাপ্টারটা ভালো করে পড়ে দেন লাইভ সেশন অ্যাটেন্ড করবা। এতে কি হবে, এতে তোমার ভেতরে যে সমস্ত বিষয়গুলো তুমি জানো না বা বুঝতে অসুবিধা আছে সেগুলো নিয়ে প্রশ্ন করতে পারবা। প্লাস হলো যে তোমার নিজের বেসিকটা কিন্তু আর একবার ঝালাইও হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, আমাদের লাইভ সেশন অনেকেই যোগদান করছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কারেন্ট ইলেকট্রিসিটি, এটা নিয়ে তো আসলে ম্যাথমেটিক্সের শেষ নাই। নানান ধরনের ম্যাথমেটিক্যাল কোশ্চেন কিন্তু ইলেকট্রিসিটি বা কারেন্ট নিয়ে আমাদের সামনে আসে, প্রচুর প্রশ্ন আসে। তো আমরা একটু ছোট্ট করে যদি আমি একটু বলি, তোমাকে একটু মনে করায় যদি দেই, তোমরা খুব কঠিন লেভেলের সার্কিটগুলো আসলে পারতপক্ষে চেষ্টা করো না করার জন্য, বিকজ এগুলোতে আসলে খুব একটা লাভ হবে না। দেখো, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি জানি যে কোনগুলো আমাদের রিয়েল লাইফে কাজে লাগে। আমি এই মুহূর্তে যে রুমে দাঁড়ায় আছি, এই রুমের চারপাশে মানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র বোঝাই ভরা, বিকজ আমার কাজই এটা, আমার এটা প্যাশন। আমি এটা নিয়ে যখন কাজ করি তখন আমি বুঝি যে আসলে কোনগুলো রিয়েল লাইফে বেশি কাজে লাগে। তো এ পর্যন্ত ধরো আমাদের যেমন আমার নিজস্ব ডেভেলপ করা বা আমার নিজস্ব প্রোডাক্ট বা ডিজাইন করা সার্কিট আছে অন্তত পক্ষে কয়েক শত, 200-250-এর উপর হবে। সেগুলো সব প্রোডাক্ট কোথাও না কোথাও কাজে লাগতেছে। তো মনে করো তুমি রেজিস্টার দিয়ে বানায় লুপ টুপ বানায় বিশাল কিছু বানালা, ওগুলো আসলে কোথাও কাজে লাগে না, ওগুলো জাস্ট তোমার মানে হাতে বা চোখের সৌন্দর্য, ঠিক আছে? তো তুমি দেখবা যেগুলো একটু ট্রিকি সেই প্রশ্নগুলো বেশি পরীক্ষাতে দেওয়া হয়, সেগুলো নিয়ে মূলত তুমি বেশি বেশি পরিমাণ বই থেকে পড়ার চেষ্টা করবা। আর একটা বিষয় একটু তোমাদের বলে দিই, এটা আমি ফার্স্ট ইয়ারও বলেছি, সেটি হচ্ছে এই যে আসলে ব্যাপারটা কি যে আমাদের লাইফে আমরা কি চাই এই গোলটা আগে থেকে আমাদের সেট করতে হবে। যেমন ধর, আমি যদি তোমার লাইফকে একটা লাইন দ্বারা রিপ্রেজেন্ট করি, ধর এই লাইনটা তোমার লাইফ, এই লাইফে মনে করো এটা এখানে ছিল তোমার এসএসসি, তারপরে এখানে তোমার আছে হচ্ছে এইচএসসি। তো একটা জিনিস খেয়াল করবা, এসএসসি লাইফ যখন তোমার ছিল তখন কিন্তু তোমার স্বপ্ন, তোমার চিন্তা ভাবনাগুলো আকাশচুম্বী ছিল। আমি এই করবো, সেই করবো, হ্যান করবো, ত্যান করবো, অমুক করবো, তমুক করবো, কত কিছু ছিল। যেন আমার এক ফ্রেন্ড ছিল, ও এসএসসি লাইফে যখন কোনো টিচারকে প্রশ্ন করতো, টিচার যদি সেটা না পারতো সে খুব মজা পেতো, সে মনে করতো টিচার থেকে সে অনেক পারে। তো বিষয়টা এরকম না, আসলে এমনভাবে ভাবা উচিত না। টিচারদের অবশ্যই তোমার দায়িত্ব হচ্ছে রেসপেক্ট করা, বিকজ তারা আমাদের থেকে অনেক অভিজ্ঞ বা অনেক জ্ঞানী, তারা সবসময় ওগুলো নিয়ে কালচার করে। তো তাদেরকে রেসপেক্ট করা আমাদের দায়িত্ব। শিক্ষক কিন্তু জাতির মেরুদণ্ড, ঠিক আছে? তাহলে এখন এসএসসি থেকে তুমি এইচএসসিতে আসছো, এখন তোমার লাইফের স্বপ্ন কিন্তু অনেক কমে গেছে আগে থেকে। যখন তুমি ভেবে দেখো, তুমি এসএসসি লাইফে যত কিছু নিয়ে ভাবতে, যত কিছু করার চিন্তা ছিল, এ করবো তা করবো, ইন্টারমিডিয়েট লাইফ আসার পরে কিন্তু এগুলো একটু কমে গেছে, তাই না? এইবার ইন্টারমিডিয়েট লাইফে 2 বছর পর তোমার আসবে হচ্ছে অ্যাডমিশন টেস্ট। এখন এই অ্যাডমিশন টেস্ট তোমার মনে করো বুয়েট, চুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, তারপর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যেটাকে আমরা গুচ্ছ বলি, কত বিশ্ববিদ্যালয় আছে, তাই না? এই সব কিছু দিয়ে মনে করো এখানে সিট কিন্তু অনেক আছে। সিটের সংখ্যা তুমি যদি অ্যাপ্রক্সিমেট হিসাব করো তাহলে প্রায় 30,000 ভালো সিট আছে সব দিয়ে, বেশ ভালো অ্যামাউন্টের কিন্তু। সো এর মধ্যে কোনো না কোনো একটা তো তোমার যাইতে হবে, তাই তো? আসলে ব্যাপারটা কি বলি যে বুয়েটে গেলেই জীবনে অনেক কিছু হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আমার লাইফ অনেক কিছু হয়ে গেছে, এমনও কিন্তু না। অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ভালো কোনো জায়গায় না পড়েও জীবনে অনেক ভালো করছে সৎভাবে। আমি অসৎভাবে কোনো কিছু কথা বলছি না, বিকজ অসৎভাবে তুমি তো চুরিও করতে পারো, কথাটা বুঝছো? অসৎভাবে তুমি চুরি করো, ডাকাতি করো, অনেক বড়লোক হইতে পারো, সেটা তো কোনো আসলে ওয়ে আউটের মধ্যে পড়ে না। তোমার ওগুলো যেভাবে আসছো ওভাবেই চলে যাবে। তুমি যদি অনেস্ট পথে ভালো কিছু করতে চাও লাইফে, তাহলে আসলে এই 30,000 জনের মধ্যে থাকলে একটু সহজ হবে, বাট না থাকলে যে কিছু হবে না বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? তো আমরা এই 2 বছর মোটামুটি কিভাবে আমাদের লাইফটাকে চালালাম,
এই যে এইচএসসি থেকে অ্যাডমিশন লেভেল পর্যন্ত, এর উপর তোমার আসলে চান্স পাওয়া ডিপেন্ড করে। কি বললাম? চান্স পাওয়া ডিপেন্ড করে। কথাটা খেয়াল করো। এই চান্স পাওয়া কিন্তু লাইফে সব কিছু না। এই চান্স পাওয়াই লাইফে সব কিছু কিন্তু না। এরপরে দেখা যাচ্ছে তোমার কর্মজীবন শুরু হবে, এই হয়তো এখান থেকে তোমার জব লাইফ শুরু হবে। জব লাইফের পর মনে করো তুমি বিয়ে শাদী করলা, ঠিক আছে, এবার তোমার বাচ্চা কাচ্চা হইলো। এই বাচ্চা কাচ্চা হওয়ার পর মনে করো তোমার লাইফের ড্রিম একদম কনসাইজ হয়ে যাবে পুরা। এখানে যত কিছু হইতে চাইতা, অ্যাস্ট্রোনট হইতে চাইতা, পর্বতারোহী হইতে চাইতা, মঙ্গল গ্রহে যাইতে চাইতা, কত কিছু চাইতা, বাট এই যে বিয়ে শাদীর পর বাচ্চা কাচ্চা পর যখন সংসার ধর্ম করবা দেখবা এগুলো সব উড়ে চলে গেছে পুরা। তখন তোমার বউরে কি খাওয়াবা, বাচ্চারে কি খাওয়াবা, বউ ঠিকঠাক মতন আমি বাচ্চার ফি দিতে পারতেছি কিনা, ড্রেস ট্রেস দিতে পারতেছি কিনা, ঘুরতে যেতে পারতেছে কিনা, বা আমি ঠিক মতন গাড়ি টাড়িতে অ্যাফোর্ড করতে পারতেছে কিনা, বাসা ভাড়া দিতে পারতেছে কিনা, এরকম নানান ধরনের পেঁচাল তোমার মাথার মধ্যে চলতে থাকবে। তার মানে হলো বয়স যত বাড়ে, কি বলতো, স্বপ্ন তত কমে। এইটাই লাইফের রিয়েলিটি। এই জিনিসটা তুমি যত দ্রুত বুঝে যাবা তত তোমার জন্য মঙ্গল। ঠিক আছে? তুমি এক জীবনে সব কিছু করার চিন্তা ভাবনা করলে বিপদের মধ্যে পড়ে যাবা। তখন আমরা কি করব? আমরা স্টুডেন্ট, আমরা ইন্টারমিডিয়েট লাইফে পড়ি, আমরা এখন সেকেন্ডারে আছি, আমাদের কিছুদিন পর ইন্টারমিডিয়েট পরীক্ষা। যেমন তোমরা তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে এইচএসসি 23 ব্যাচের। তো 23 ব্যাচের তো কিছুদিন পর এইচএসসি পরীক্ষা চলে আসছে। তো 23 ব্যাচে দেখো আমাদের এই গ্রুপের মধ্যে কিন্তু প্রায় 600-র উপর স্টুডেন্ট এই গ্রুপে ক্লাস করতেছে এখন লাইভ। তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে আমাদের এই অ্যাডমিশন টেস্টের যে টাইমটা, আমরা এই টাইমটা ভালো করে পড়লেই মনে চান্স হয়ে যাবে, বিষয়টা কিন্তু তা না। এই সময় তোমার চান্স হবে কি না এটা তোমার এই এসএসসি পরীক্ষার আগে থেকেই মোটামুটি তোমার কর্ম দিয়েই তুমি নির্ধারণ করে ফেলছো অলরেডি। বাট যদি কারো এসএসসি পর্যন্ত ল্যাকিংস থাকে তাহলেও কিন্তু অনেকে এইচএসসি পরীক্ষা দিয়েও বা এইচএসসির মধ্যে এসেও ভালো অবস্থানে চলে যেতে পারে। কথাটা বুঝছো? সো এই এইচএসসিতে হিউজ পরিমাণ হার্ডওয়ার্ক লাগবে। আসলে ব্যাপারটা কি, তুমি কারে বিয়ে করবা, কারো কোন বাচ্চা হবে, তোমার কয়টা বাচ্চা হবে, একটা হবে নাকি 5টা হবে, এটা তুমি তো জানো না। ক্লিয়ার? এবং আমি কিছুক্ষণ আগে ফার্স্ট ইয়ারের ব্যাচে বলতেছিলাম যে আমাদের লাইফে আমরা যদি আমাদের ফিউচার দেখে ফেলি তাহলে জীবনটা প্রচন্ড পরিমাণে ডিসগাস্টিং জীবন হয়ে যায়। তুমি যদি জেনে ফেলো যে কালকে তোমার লাইফে কি হবে, তাহলে তুমি তো জানো যে ওটাই হবে, তাহলে তুমি কিছুই করবে না। মানে আমরা যখন আমাদের ফিউচার জেনে যাব তখন আমরা স্থবির হয়ে যাব, আমরা আমাদের জীবনে কিছুই করার স্প্রিয়া আমাদের মধ্যে আর থাকবে না। সো আমি তোমাদের চাই যে তোমরা যারাই আছো এই এইচএসসি লাইফটাকে কোনোভাবেই অবহেলা করুন। এবং দেখবা এই কথা আমি না, এই অনলাইনে তোমাদের কত পরিচিত মুখ আছে না, এরা সবাই কিন্তু এই কথাটা বলে, কারণ এটা কিন্তু ফ্যাক্ট যে এইচএসসি লাইফটার প্রতিটা সেকেন্ড যে স্টুডেন্ট বুঝে 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 ব্যয় করে করে আগায় সেই সব থেকে ভালো করে। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমার সামনে হয়তো বার মোটামুটি কয় মাস আছে, 6 মাস আর 3-9 মাস, 8 মাস মতো সময় আছে সব দিয়ে। 8 মাসও নয়, 7 মাস কি 8 মাস আছে। এই সময়টা খুব দক্ষতার সাথে ব্যয় করো, খুব দক্ষতার সাথে। যেমন আমরা মনে করো 23 ব্যাচের জন্য অ্যাডমিশন একটা কোর্স লঞ্চ করে দিছি আজকে থেকে। তো 23 ব্যাচে যারা রয়েছে তারা কোর্সে এনরোল করে ফেলা দ্রুত। ওই কোর্সে মোটামুটি আমরা যেটা করবো, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড করে আমরা এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করবো। কারণ অ্যাডমিশন স্ট্যান্ডার্ডভাবে তুমি যখন এখন থেকে প্রস্তুতি নিতে থাকবা তখন তোমার বুয়েট বলো বা ঢাকা ভার্সিটি বলো, তোমার ওই ক্ষেত্রে দেখবো অনেক সুবিধা পাবা তুমি। তো তোমার দায়িত্ব হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফটাকে ভালো করে ফোকাস করা। তো যাই হোক, আমি তোমাদের বারবারই বলি এবং সারা জীবনই বলবো যতদিন বেঁচে থাকবো, বিকজ আমিও ইন্টারমিডিয়েট লাইফে অনেক কষ্ট করছি, বুঝছো ভাইয়া। ইন্টারমিডিয়েট লাইফে মনে করো সূর্যের মুখ চোখে দেখি নাই, এমন কত দিন গেছে যে শুধু কলেজে গেছি আসছি, উপরে তাকায় যে সূর্য দেখবো, ওই সূর্যটা দেখার কথা মাথায় ছিল না। ওই ঘুরতে যেতে হবে বিকালবেলায়, সেটাও ছিল না। ওই ছোট্ট একটা বাটন ফোন ছিল মনে করো, সেটাও ইন্টারমিডিয়েট সেকেন্ডের এসে কিনে দিয়েছিল বাবা 2000 টাকা দিয়ে। সেই বাটন ফোন দিয়ে আমি মনে করো প্রতিদিন রাত্রেবেলা বাবার সাথে কথা বলতাম, আর কথা বলারও লোক ছিল না, এবং সেটাই ভালো ছিল। তো যত বেশি পরিমাণ কথা বলার লোক থাকবে, যত বেশি টাইম কিল করার লোক থাকবে, দেখবা তুমি তোমার লক্ষ্য থেকে তত বেশি পরিমাণ বিচ্যুত থাকবা। আর এই ইন্টারমিডিয়েট লাইফে চেষ্টা করবে এটা আতেল থাকার জন্য, যত আতেল থাকবা তত তোমার জন্য মঙ্গল, বুঝছো? আচ্ছা, আমি এখন তোমাদের দুইটা জিনিস একটু বলি, শোনো। সেটা হলো যে তোমরা মনে হয় রেজিস্টার সম্পর্কে তো জানো অবশ্যই, আর এটা হচ্ছে ডায়োড সম্পর্কেও জানো। এই দুটো জিনিস একটু না বললেই নয়, এটা অনেকেই বুঝে না। রেজিস্টার আর হচ্ছে ডায়োড। তো রেজিস্টারের মধ্যে জিনিসটা হচ্ছে, যদি তুমি কারেন্ট চালাও তখন তোমার এই দুই প্রান্তে কিন্তু একটা বিভব পার্থক্য তৈরি হয়, যেটাকে আমরা নাম দিই হচ্ছে ডেল্টা ভি। এবং এই বিভব পার্থক্যের পরিমাণ কত হয়? এই বিভব পার্থক্যের পরিমাণ হয় হচ্ছে রেজিস্ট্যান্সের মান ইনটু হচ্ছে কারেন্ট, আইআর। আর ডায়োডের মধ্যে, কথাটা বোঝো, ডায়োডের মধ্যে তুমি যদি কারেন্ট পাস করো তাহলে ডায়োডেও কিন্তু একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, এবং এই ডায়োডের ভোল্টেজটা
এটা কিন্তু ওহমের সূত্র মানে না। এইটার ফর্মুলাটা কেমন জানো? কথাটা খেয়াল করো। এই ডায়োডের যে ভোল্টেজ, এই ভোল্টেজ তুমি ডিরেক্টলি আই ইন্টু আর গুণ করলে কিন্তু বের করতে পারবে না, এভাবে হবে না। এই কারেন্টের মানটা একটা চমৎকার সমীকরণ ফলো করে। সমীকরণটা খানিকটা এরকম, আইএস ই টু দি পাওয়ার ভিটি বাই কেটি। এই হচ্ছে আমাদের ডায়োডের মধ্যে কারেন্টের সমীকরণ। তো তুমি যদি বলো যে এটা কোত্থেকে আসছে, এটা তুমি দেখবা যে ইলেকট্রনিক যখন আমি পড়িয়েছি তখন এগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। সো আমরা যদি গ্রাফটা দেখি তাহলে আরও বেশি ভালো বুঝে যাব। গ্রাফ এগুলো কিন্তু এমসিকিউ পরীক্ষাতে আসে। গ্রাফে মনে করো এইদিকে তুমি দিলা ভি আর এইদিকে দিলা হচ্ছে আই, তাহলে আমাদের কোনো একটা ওহমিক রেজিস্ট্যান্স যেটা ওহমের সূত্র মানে সেটার গ্রাফটা হয় হচ্ছে এরকম, মানে ওহমস ল যেটা মেনে চলবে সেটার গ্রাফটা হয় এরকম মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু ডায়োডের গ্রাফটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হয় না। ডায়োডের গ্রাফটা কেমন হয়? ডায়োডের গ্রাফটা হয় এই পর্যন্ত যাওয়ার পর সে এইভাবে বাঁকতে শুরু করে, লাইক দিস, এই যেরকম। এই যে কারেন্ট মানে এইখান থেকে মূলত তার কারেন্ট কন্ডাকশনটা শুরু হয়, তাহলে এটা হচ্ছে ডায়োড। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে ডায়োড ওহমের সূত্র মানে না, কিন্তু এই যে রেজিস্টর এ কিন্তু ওহমের সূত্র মেনে চলে। এই বিষয়টা মাথায় রাখবা। মানে ভি বনাম আই গ্রাফটা যদি বক্ররেখা হয়ে যায় তাহলে বুঝতে হবে সেটা ওহমিক বিহেভিয়ার না। তাহলে এটা হচ্ছে আমাদের ওহমিক, এই যে স্ট্রেট লাইন, আর এটাকে আমরা বলবো হচ্ছে নন ওহমিক। বুঝতে পারছো? এটা একটু শুরুতে তোমাকে বলে দেই। এরপরে সার্কিট সলভ করা ছাড়াও কিন্তু অনেক ধরনের প্রশ্ন কিন্তু আমরা ফেস করি। যেমন ধরো তোমাকে আমি একটা প্রশ্ন লিখে দিই, এই প্রশ্ন আমরা সলভ করবো। মনে করো আমি তোমাকে বললাম যে এই প্রশ্নটা লিখো, খাতাতে তুলো। কোনো তামার তারকে টেনে 20%, এই প্রশ্নটা কিন্তু সার্কিট সলভ না, এটা মূলত তুমি রেজিস্টরের বিষয়টা বুঝতে পারো কিনা তার একটা এক্সাম্পল। বুঝতে পারছো? সো আচ্ছা, শরণ বসাক আসছে। শরণ বসাক আমাকে নমস্কার জানাইছে। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে যে এইচএসসির আগে কি অ্যাডমিশন নিয়ে ভাবা উচিত? নাজমুস সাকিব লিখছে। হ্যাঁ, আসলে নাজমুস সাকিব, আমি তোমাকে একটা জিনিস একটু বলি, এটা একটা ফ্যাক্ট কথা। সেটা হলো যে শুধুমাত্র আচ্ছা একটা জিনিস তুমি চিন্তা করো, তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা যখন তোমাকে বুকে দুধ খাওয়াতেন বা খাবার খাওয়াতেন, তার মাথায় কিন্তু শুধুমাত্র এটা ছিল না যে আমার ছেলেটা উঠে হাঁটবে বা আমার মেয়েটা উঠে হাঁটবে। এটা কিন্তু তার প্ল্যান ছিল না। তার প্ল্যান ছিল যে সে বড় হবে। এই কথার মানে হলো এটা বোঝায় যে তুমি এখন যে ইন্টারমিডিয়েট লাইফে আছো, এখনকার পড়াশোনাটাই তোমার মূলত অ্যাডমিশনে পড়াশোনা। অ্যাডমিশনের জন্য আলাদা কোনো পড়াশোনা নেই। অনেকে মনে করে যে অ্যাডমিশনে পড়া মানে হচ্ছে কঠিন কঠিন ম্যাথ করবো, ওই আইআইটির প্রশ্ন সলভ করবো, ওই অমুক অনার্সের বই সলভ করবো। নো, তোমার যে বোর্ডের বইগুলো আছে সেইগুলোই তুমি 100% করবা। দ্যাটস ইট। তোমার এইচএসসি পরীক্ষা হয়ে যাবে এবং অ্যাডমিশনটার যে প্রস্তুতি সেটা অটোমেটিক হয়ে যাবে। দুইটা জিনিস আসলে প্যারালাল। সুতরাং তুমি এখন থেকে আসলে মূলত অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছ। আর যে স্টুডেন্ট এইচএসসিতে ভালো করতে পারে না, ও তো অ্যাডমিশনে ভালো করবে না। আর যে এইচএসসিতে ভালো করো তো অবশ্যই অ্যাডমিশনে ভালো করবে। তো এটা মাথায় রাখতে হবে। এখন এই প্রশ্নটা আমরা কি, আচ্ছা তোমাদের যে সমস্ত বিষয়ে একটু কনফিউশন আছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই নিচে প্রশ্ন করে জিজ্ঞাসা করবা, কেমন? তুমি যদি প্রশ্ন করো তাহলে আমি কিন্তু ভালো করে তোমার অ্যান্সারটা ঠিকঠাক মতন দিতে পারবো। আচ্ছা, নাজমুল সাকিব আবার এখানে একটা প্রশ্ন করছে যে ভাইয়া অক্ষাংশ বাড়লে জি এর মান বাড়বে নাকি কমবে? তুমি তো ফার্স্ট ইয়ারের ক্লাসে মনে ছিলা, অ্যান্সার হচ্ছে বাড়বে। তুমি যদি অক্ষাংশ বাড়াতে থাকো তাহলে জি এর মান কিন্তু অবশ্যই বাড়তে থাকবে। আচ্ছা, এখন দেখো এই প্রশ্নে একটা জিনিস মনে হয় তুমি বুঝতে পারতো, তো সেটা হলো যে যখন তুমি কোনো তারকে টেনে লম্বা করে ফেলো, কথাটা বুঝবা, যখন তুমি কোনো তারকে টেনে লম্বা করে ফেলো তখন তার আসলে ক্ষেত্রফল কমে যায়। বিষয়টা কি দাঁড়াচ্ছে আমি তোমাকে একটু যদি বলি, তার রোধ কত হয়? রো ইন্টু এল বাই এ, তাই না? তো এখানে অলওয়েজ মনে রাখবা আয়তন মানে এ এবং এল এর গুণফল এটা সবসময় ধ্রুবক থাকবে। এইটা তোমাকে মনে রাখতে হবে, অলওয়েজ ধ্রুবক থাকবে এটা। তার মানে তুমি যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি করো, কথাটা বুঝো, দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা মানে হচ্ছে এল কে 20% বাড়ানো, তখন অটোমেটিক্যালি ক্ষেত্রফলটা 20% কমে যাবে। মানে তুমি দৈর্ঘ্যকে যতটুকু বাড়াবা এইটা ঠিক ততটুকু পরিমাণেই হ্রাস পাবে। সো বিষয়টা আমরা কেমন বলতে পারি যে দেখো খেয়াল করে, আমাদের এল এর মান 20% বাড়ানো হয়েছে, তাই না? তাহলে এ ড্যাশ হচ্ছে নতুন ক্ষেত্রফল
আর এল হচ্ছে 1.2 ইন্টু এল। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের ধ্রুবক থাকবে। তাহলে এ ড্যাশের মান কত হবে? এই যে ধ্রুবকটা থাকবে, এই ধ্রুবককে 1.2 এল দ্বারা ভাগ করতে হবে। এই কথাটা মানে কি দাঁড়াচ্ছে? এই কথাটা মানে দাঁড়াচ্ছে, আমি সহজ কথায় যদি বলি যে আমি তারকে 1.2 গুণ করেছি। কি বললাম? তারকে আমি 1.2 গুণ করেছি। তাহলে 20% বৃদ্ধি করা মানে হচ্ছে 1.2 গুণ করা। তারকে টেনে 1.2 গুণ করা হলো। তাহলে এবার আমরা আসি, এবার আমরা নতুন যে রোধ পাবো, নতুন রোধ কত হবে? রো হচ্ছে আদি তোমার আপেক্ষিক রোধ, এল এর মান হবে হচ্ছে 1.2 এল। খেয়াল করছো? 1.2 এল। আর এরিয়ার মান হবে হচ্ছে 1.2 ভাগের 1 ভাগ। তার মানে এ কে তুমি ভাগ করবা হচ্ছে 1.2 দিয়ে। সুতরাং এটা তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 1.2 এর হোল স্কোয়ার ইন্টু রো ইন্টু এল বাই এ। তো এল বাই এ কথাটা মানে তো আমাদের আদি রোধ। সুতরাং আমরা নতুন যে রোধ পাবো, এই নতুন রোধটা হচ্ছে 1.2 এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর। 1.2 হোল স্কোয়ার করলে কত হয়? আমরা যদি 1.2 হোল স্কোয়ার করি তাহলে এটা হবে হচ্ছে 1.44। তাহলে 1.44 ইন্টু আর, এই হচ্ছে আমাদের রোধের নতুন মান। সুতরাং একটু খেয়াল করে দেখো, আমরা যখন তারকে টানলাম, কথাটা বুঝো কিন্তু, আমরা যখন তারকে টানলাম তখন তারটা কিন্তু অটোমেটিক্যালি চিকন হয়ে যাবে, এবং তার চিকন হয়ে যাওয়ার জন্যই আমাদের রোধের মানটা কিন্তু বেড়ে গেছে। এবার বলছে এই তারটাকে আমরা সমান 3 ভাগে ভাগ করছি, মানে যতটুকু আমার তার ছিল, এই তার রোধ তো 1.4 আর, এবার এটাকে আমরা সমান 3 ভাগে এরকম ভাবে ভাগ করে ফেলছি। তাহলে বলো তো প্রত্যেক ভাগের রোধ কত হবে? 1.44 কে আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে 0.48। সুতরাং এইটা হচ্ছে 0.48 আর, এটাও 0.48 আর, এটাও 0.48 আর। এই হতে সমান 3 ভাগে ভাগ করা মানে কি বললো কথাটা? প্রথম কথা বলছিলাম আমি 20% বৃদ্ধি করছি দৈর্ঘ্য টেনে। তাহলে 20% বৃদ্ধি করা মানে হচ্ছে আমাদের রোধের নতুন মান কত দাঁড়াচ্ছে বলো তো ভাই? 1.44। এইবার এটাকে তুমি সমান 3 ভাগে ভাগ করছো। তাহলে সমান 3 ভাগে যখন ভাগ করলে প্রত্যেক ভাগে রোধ কতটুকু করে পড়তেছে? 0.4 আর করে পড়তেছে। এই যেটাকে 3 দিয়ে ভাগ করবা। এবার তুমি এই 3টা রোধকে করতেছে হচ্ছে প্যারালাল ভাবে, এই যে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের 0.48 আর, এটা 0.48 আর, এটা 0.48 আর। তাহলে 3টা 0.48 যদি প্যারালাল ভাবে থাকে, একে 3 দিয়ে যদি ভাগ করা হয়, এটা হবে 0.16। এই যে 0.16 আর। তাহলে আমাদের শেষে যে রেজাল্ট আসছে, সেই রেজাল্ট হচ্ছে আমার এই 3টা টুকরাকে যখন আমরা প্যারালাল করলাম তখন আমাদের রেজাল্ট হচ্ছে 0.16 আর। তাহলে কি বলছে? নতুন রোধ পূর্বের রোধের কত গুণ হবে? এই যে অ্যান্সার হচ্ছে 0.16 গুণ। 0.16 গুণ হবে, এই যতটুকু হবে। ঠিক আছে? এই কথাটা মানে হচ্ছে পুরাতন রোধ তো আর, তাহলে 0.16 গুণ হবে। তাহলে কোশ্চেন একটু তুমি খেয়াল করো, এটা কিন্তু খুব ডিফিকাল্ট প্রশ্ন না। আমাদের এখানে মেন কনসেপ্ট হচ্ছে যখন আমরা কোনো তারকে টানবো, টেনে যখন তারকে আমরা লম্বা করে ফেলবো, তখন অটোমেটিক্যালি কিন্তু সেই তারের কি বলতো, সেই তারের প্রস্থচ্ছেদের মান কমে যাবে। আর প্রস্থচ্ছেদের মান কমে যাওয়ার ফলে তার রোধের মান বেড়ে যাবে। এবং রুলসটা হচ্ছে সবসময় স্কোয়ার হারে বাড়ে। যেমন যদি বলা হতো যে তারকে টেনে দ্বিগুণ করা হয়েছে, তাহলে দ্বিগুণ করা হলে আমরা এখানে লিখতাম হচ্ছে 2 স্কোয়ার। সো তুমি একটা ছোট্ট ফর্মুলা মনে রাখতে পারো, সেটা হলো যে এই তারকে যখন টানাটানি করে বড় করা হবে তখন নতুন রোধের মান হবে n স্কোয়ার ইন্টু আর ওল্ড। বুঝতে পারছো? যখন তুমি তারকে টেনে লম্বা করতেছো তখন তোমার নতুন রোধের মান হবে পুরাতন রোধের n স্কোয়ার গুণ। মানে তুমি যদি 3 গুণ টেনে লম্বা করতে পারো তাহলে 3 স্কোয়ার, যদি 4 গুণ টেনে লম্বা করো তাহলে 4 স্কোয়ার হবে। সো এইটা হচ্ছে আমাদের মোটামুটি একদম বেসিক জিনিস ছিল। সো এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে দেখবা বিভিন্ন জায়গাতে পরীক্ষাতে দিয়েছে। এবার তোমাদের আরেকটা ধরনের প্রশ্নে আমি দেখেছি যে একটু সমস্যা তৈরি হয়। খুব শোনো, খুব ডিফিকাল্ট লেভেলের সার্কিটগুলো আমি রিকমেন্ড করবো যেগুলো স্কিপ করার জন্য। ওগুলো করার জন্য তোমার জীবনে বহুত সময় পড়ে আছে, বহু সময় পড়ে আছে। সো ওইদিকে অত বেশি পরিমাণ ফোকাস তোমার করা না হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে, আমরা যখন রোধকে সিরিজ করি তখন রোধ কিন্তু বাড়ে, আর রোধকে যখন আমরা প্যারালাল করি তখন রোধ কি হয়? রোধ কমে যায়, তাই তো? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো তো, ধরো
এই ধরনের সার্কিট তো মনে হয় তুমি দেখেছো অবশ্যই, তাই না? ধরো এরকম 3টা রোধ দেওয়া আছে তোমাকে, এটা এ এবং এটা বি, এই 3টা রোধ প্রত্যেকটাই মনে করো 10 ওহম করে দেওয়া আছে, এভাবে 10 ওহম দিয়ে তোমাকে একটা তার দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত এইভাবে। এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন, এখান থেকে এই পর্যন্ত এইভাবে দিয়ে তোমাকে বলা হলো যে আর বিটুইন এ অ্যান্ড বি ইকুয়াল টু কত, মানে সহজ কথায় এই এ থেকে বি প্রান্তের মধ্যে তুল্য রোধের মান কত। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে কিন্তু বেশ আসে, তাই না? তাহলে এইটা বোঝার একমাত্র উপায় হচ্ছে, দেখো এটা পয়েন্ট মেথড দিয়ে করতে হবে তোমাকে। এই বিন্দুটা যদি এ হয় তাহলে এই বিন্দুটাও হচ্ছে এ, এই বিন্দুটা এ হওয়া মানে হলো এই বিন্দুটাও কিন্তু এ হবে, এইটা বি মানে এইটা বি, আবার এটাও কিন্তু বি। সুতরাং আমার কাছে যদি দুইটা পয়েন্ট থাকে, এ পয়েন্ট আর বি পয়েন্ট, তাহলে এই রোধগুলো দেখো সবাই এই দুই বিন্দুতে লাগানো আছে। এই রোধটা লাগানো আছে এ থেকে বিতে, তাহলে এই রোধটা লাগানো হলো যে এরকম এ থেকে বিতে 10 ওহম, এটাও লাগানো আছে বি থেকে এতে, তো বি থেকে এ আর এ থেকে বি আসলে একই কথা। তারপরে এই রোধটাও লাগানো আছে আমাদের এ থেকে বিতে, এটাও আমাদের এই যে এ থেকে বিতে, তাহলে এই যে 10, এই যে 10, এই যে 10, তাহলে সব 3টা 10 যদি প্যারালাল ভাবে থাকে তাহলে আমাদের এ বি এর মধ্যে তুল্য রোধ হচ্ছে 10/3 ওহম বা 3.33 ওহম। এই কোশ্চেনটা কিন্তু তোমার রেজিস্টার দিয়ে তো দিছে, এই কোশ্চেনে দেবার বইতে আছে, এটা বিভিন্ন বোর্ডে মাঝে মাঝে এমসিকিউ পরীক্ষাতে দেয়। এই প্রশ্নটা কিন্তু তোমার ক্যাপাসিটর দিয়েও দিতে পারতো। তো তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের রোধগুলো যখন প্যারালাল ভাবে থাকে তখন কিন্তু তুল্য রোধের মান কমে যায়। আর বলো তো যদি এটা ক্যাপাসিটেন্স থাকতো এরকম, ধরো এটা ক্যাপাসিটার, তারপর এটা মনে করো ক্যাপাসিটার, এটাও মনে করো ক্যাপাসিটার, তার 3টাই যদি তোমার ক্যাপাসিটার হয়, ধরো সবগুলো 10 মাইক্রোফ্যারাড করে মনে করো, এই সবগুলো ধরলাম 10 মাইক্রোফ্যারাড করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের তুল্য ধারকত্ব বলতো কত হবে? 30 মাইক্রোফ্যারাড হবে। কেন? কারণ সিম্পলি কিন্তু আমরা জানি যে ক্যাপাসিটেন্সের যে ফর্মুলা সেটা কিন্তু রেজিস্ট্যান্সের ঠিক উল্টা, এই কারণে এটাগুলো কিন্তু যোগ হয়ে যায়। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তুমি দেখবা তোমার পরীক্ষাতে এমসিকিউতে বলো বা নানান জায়গাতে প্রশ্ন দিয়ে থাকে। আচ্ছা, জাহিদুল ইসলাম একটা প্রশ্ন করছে আমাকে যে প্র্যাকটিক্যালের নাম্বারের জন্য খুব চিন্তায় আছি। আসলে আমি কি বলবো, এটা খুব দুঃখজনক বিষয় যে আমাদের দেশে প্র্যাকটিক্যাল নিয়ে আসলে একটা প্রহসন চলে। শোনো, প্র্যাকটিক্যাল কথাটা মানে কি, তুমি যা কিছু পড়লে থিওরিতে সেই বিষয়গুলোকেই তুমি মনে করো এক্সপেরিমেন্ট করে দেখবা যে তোমার পড়াটা যথার্থ হচ্ছে কিনা, এটা তো প্র্যাকটিক্যাল জিনিস। বাট আমাদের কিছু টিচার আছেন যারা আসলে এই বিষয়টাকে একটু কমার্শিয়ালভাবে নিয়ে নিছে। যেন আমার এক স্টুডেন্ট আছে, ও আমাকে মাঝে মাঝে ফোন দেয়, ওর নাম হচ্ছে, যাকে আমি নাম না বলি, ওর বাসাতে খুলনাতে। ও আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুইটা কোর্সই করতেছে, অ্যাডমিশনও মনে ভর্তি হয়েছে। তো ও আমাকে বলতেছিল যে ও অন্য কোথাও পড়ে না, তো তার যে ক্লাস টিচার তাকে নাকি প্রতিদিন ক্লাসের মধ্যে ডিস্টার্ব করে এবং তাকে নাকি হুমকি দিছে সে তাকে প্র্যাকটিক্যালি ফেল করাবে। অপরাধ হচ্ছে সেই টিচারের কাছে পড়তে যায় নাই। তাহলে তুমি চিন্তা করো যে একজন টিচারের কাছে যদি তুমি পড়তে না যাও, তাহলে তার কি কথাটা বলা হতো যে আমি তোমাকে ফেল করাবো? তাহলে টিচার যদি সে শুধুমাত্র টাকার জন্য ক্রেজ হয়, তাহলে তার তো ব্যবসা করা দরকার ছিল, দোকানদারি করা দরকার ছিল, তার তো টিচিং প্রফেশন আসারই দরকার নেই। সো প্র্যাকটিক্যাল জিনিসটা আসলে এটা একটা প্রহসনের মতন, তো তোমাকে কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করে এটাকে বানায় নিতে হবে, মানে চলতে হবে আর কি। সহজ কথায় যে যে পদ্ধতি অবলম্বন করলে তুমি প্র্যাকটিক্যালে ভালো করবা সেগুলো করলেই আমার মনে হয় যথেষ্ট। তবে একটা মজার জিনিস হচ্ছে এই যে তোমার কলেজে যিনি প্রিন্সিপাল আছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। প্রিন্সিপাল যদি চান যে আমি আমার কলেজে যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি সাফার করাবো না, তাদের আমি প্র্যাকটিক্যালি ভালো নাম্বার তুলতে হেল্প করবো, তাহলে কিন্তু সম্ভব। তাহলে কোনো টিচার উল্টাপাল্টা করতে পারে না। আর তোমার দায়িত্ব হলো কি, তোমার দায়িত্ব হচ্ছে তুমি প্র্যাকটিক্যালগুলোকে ভালো করে শিখে ফেলবা। যেমন ধরো তোমার কেমিস্ট্রিতে কত সল্ট টেস্ট আছে, ফিজিক্সে কত ধরনের কত এক্সপেরিমেন্ট করো তুমি, ধরো সরল দোলকের এক্সপেরিমেন্ট আছে, স্প্রিংয়ের এক্সপেরিমেন্ট আছে, তাপের এক্সপেরিমেন্ট আছে। তো তোমাকে তো এক্সপেরিমেন্টগুলো পারতে হবে। এখন ধরো তুমি পারো না, তুমি টিচারকে কনভিন্স করতে পারো না, তাহলে তুমি তো অবশ্যই খারাপ করে ফেলবা। তো তুমি যদি প্র্যাকটিক্যালগুলো ভালো করে জানো, তোমার যদি বেসিক ভালো থাকে, তো ভাইবাতেও তোমাকে আটকাতে পারবে না, প্র্যাকটিক্যাল দিয়েও তুমি পারবা। কথাটা বুঝছো? সুতরাং আমার পরামর্শ হচ্ছে এই যে তুমি তোমার নিজেকে আগে ঠিক করে ফেলো। তোমার নিজেকে ঠিক করতে পারলে তো আর কোনো সমস্যা ইনশাআল্লাহ এখানে থাকবে না। আচ্ছা, এবার তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই দিতে চাই, সেটা হলো যে খেয়াল করো, একটা ব্যাটারির কিন্তু ধরো এটা লেখা আছে 12 ভোল্ট, বাট এর কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ আছে, তাই না? সেটা মনে করলাম আমি 0.2 ওহম। এর আছে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ। এখন এই ব্যাটারির সাথে সাপোজ আমি কোনো একটা কিছুকে যুক্ত করলাম,
ধরো এখানে একটা রোধ আছে আমাদের, আর এখানে আমাদের দুইটা কারেন্ট যাওয়ার ব্রাঞ্চ আছে। এই সার্কিটটা যে কতবার আসে পরীক্ষাতে, এটা মনে করো দিলাম হচ্ছে 22 ওহম, এটা দিলাম হচ্ছে 100 ওহম, এটা দিলাম 47 ওহম। তোমাকে এক নম্বরে জিজ্ঞাসা করা হলো 47 ওহমে কারেন্ট কত, আর 2 নম্বর জিজ্ঞাসা করা হলো 47 ওহমে 3 ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে। এটা একটু বাড়াই দাও, এটা মনে করো তোমাকে আমি বলে দিলাম এটা হচ্ছে 120 ভোল্ট। তাহলে 120 ভোল্ট ব্যাটারির সাথে হচ্ছে এগুলো যুক্ত করা আছে। তাহলে এই দুটো প্রশ্ন মনে করো একটা সি নাম্বারে দিছে, একটা ডি নাম্বারে দিছে। তো তোমাকে কিন্তু এখন প্রথম আগে যেটা করতে হবে তা হলো এই বর্তনী তুল্য রোধ বের করে ফেলতে হবে, তাই না? এগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ কি জানো, কারণ দেখো প্রশ্নটার সাইজ কিন্তু খুব একটা বেশি বড় না, যেটাকে আমরা বলি হচ্ছে কলেবর। কলেবরে কিন্তু খুব একটা বেশি বড় না, কিন্তু এর মধ্যে বেশ কয়েকটা কনসেপ্ট কিন্তু লুকায়িত আছে। এই কনসেপ্টগুলো তুমি না পারলে কিন্তু কোশ্চেনটা কোনোভাবেই সলভ করতে পারবে না। তাহলে প্রথমে তোমার দায়িত্ব হলো আগে তুল্য রোধের মান বের করে ফেলা। তুল্য রোধ, এই যে আর ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে দেখো 47 ওহম আর 100 ওহম আছে হচ্ছে প্যারালাল ভাবে, এর সাথে 22 ওহম আছে সিরিজে, তার সাথে 0.2 ওহম আছে আবার সিরিজে। তাহলে আমাদের তুল্য রোধ কত হবে? 100 প্যারালাল 47 প্লাস হচ্ছে 22 প্লাস হচ্ছে 0.2। তাহলে 100 আর 47 তুমি যখন প্যারালাল করবে, জিনিসটা মনে হচ্ছে শর্টকাট কি ছিল? শর্টকাট ছিল হচ্ছে 1/100 প্লাস 1/47 এর ইনভার্স। এটা ছিল আমাদের শর্টকাট ফর্ম। তাহলে আমাদের 47 ইনভার্স প্লাস 100 ইনভার্স এর ইনভার্স, সো এটা দাঁড়াচ্ছে হচ্ছে 31.97। এর সাথে আমাদের যোগ আছে কত? এর সাথে যোগ আছে 22.2, সো আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 54.17 ওহম। এই পরিমাণ রোধ আমাদের এখানে যুক্ত করা আছে। তোমরা কি সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ নাকি লাইভ আবার আটকে গেছে? না, দেখতে পাচ্ছ মনে হয়। এটা যদি তুল্য রোধ হয়, এরপর তোমার কাজ কি? এরপর তোমার কাজ হচ্ছে এই বর্তনীর কারেন্ট বের করা। এই যে এইদিকে যে পরিমাণ কারেন্ট, এই কারেন্ট আই বের করে ফেলা। তাহলে মূল প্রবাহ যদি বের করতে হয় আই, তাহলে আই বের করার পদ্ধতি হচ্ছে আমাদের ডেল্টা ভি কে আর ইকুইভ্যালেন্ট দিয়ে ভাগ করব। তাহলে ডেল্টা ভি হচ্ছে 120 ভোল্ট, আর আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে 54.17 ওহম। তাহলে 120 ডিভাইডেড বাই 54.17, 2.21 অ্যাম্পিয়ার। তাহলে এটা হচ্ছে 2.21 অ্যাম্পিয়ার। ওকে, এই হচ্ছে আমাদের বর্তনীর মূল কারেন্টের পরিমাণ। এইবার দেখো তোমাকে কিন্তু একটা স্পেসিফিক রোধ বলে দেওয়া আছে। সেই রোধ কতটুকু? সেই রোধ হচ্ছে 47 ওহম। দ্যাট মিনস এই রোধটা তোমাকে বলা হয়েছে যে এই রোধের মধ্য দিয়ে কতটুকু পরিমাণ কারেন্ট যাচ্ছে তুমি সেইটা নির্ণয় করবা। এটাকে ধরো আমি নাম দিলাম আই ড্যাশ, এই 47 ওহমের কারেন্ট। তাহলে আই ড্যাশের মান বের করার ফর্মুলাটা তোমাদের শেখাইছিলাম। রুলসটা হচ্ছে যে রোধের মধ্য দিয়ে কারেন্ট বের করবা তুমি তার বিপরীত রোধটা বসাবা উপরে। তাহলে 100 ওহম বসাবা হচ্ছে উপরে। এবারে কে ভাগ করবা হচ্ছে 100 প্লাস 47 দিয়ে, আর গুণ করবা হচ্ছে মূল প্রবাহ বা 2.21 দিয়ে। কথাটা আমি আবার বলতেছি, খেয়াল করো। এখানকার কারেন্ট বের করতে যাচ্ছি না আমি, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট বের করার জন্য আমি বিপরীত যে রোধ আছে 100 ওহম, এটা লিখবো হচ্ছে উপরে। একে আমি ভাগ করবো হলো দুইটা রোধের যোগফল দিয়ে, 100 প্লাস 47 দিয়ে, ইন্টু মূল কারেন্ট 2.21 অ্যাম্পিয়ার দিয়ে আমি এটাকে গুণ করে ফেললে হয়ে যাবে। বুঝেছো? তাহলে দেখো তো আমাদের আই ড্যাশ কত দাঁড়ালো। তাহলে আই ড্যাশ দাঁড়ালো হচ্ছে 100/147 ইন্টু 2.21, এটা দাঁড়াচ্ছে 1.53 অ্যাম্পিয়ার। এই সবাই কি বুঝতেছো? আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাও ঠিকঠাক মতো বুঝতে পারতেছো কিনা। 1.53 না 1.50 বা 51 অ্যাম্পিয়ার আসলে লিখতে পারো। এই পরিমাণ কারেন্ট আছে 47 ওহমের মধ্য দিয়ে। তাহলে আমাদের 1 নাম্বার কোশ্চেন করা শেষ। এবার 2 নাম্বার প্রশ্নটা বেশ মজার। 2 নাম্বার প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, বিকজ এগুলো অ্যাডমিশন টেস্টে কিন্তু সার্কিট থেকে সরাসরি দিয়ে থাকে।
2 নম্বর প্রশ্নে বলেছে 47 ওহমে 3 ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে। তার মানে এইটাকে যদি আমি একটা লোড হিসাবে চিন্তা করি, তাহলে এই লোডে 3 ঘন্টায় কত ইউনিট বিদ্যুৎ সে কনজাম্পশন করতে পারে বা পড়াতে পারে। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু রেসপন্স করো আমাকে, যে একটু লিখে জানাও যে এইটা করার জন্য আমরা এখন কি বের করব, কিলোওয়াট বের করব না কিলোওয়াট আওয়ার বের করব। এটা আমাকে একটু কাইন্ডলি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও যে আমরা কি কিলোওয়াট বের করব নাকি কিলোওয়াট আওয়ার বের করব। ঠিক আছে, আর আমাদের যারা লাইভে যুক্ত আছো তাদের কি অবস্থা, তোমরা ঠিকঠাক মতন বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানিও, কারণ নেটে আজকে আসলে খুব প্রবলেম করতেছে। বাট আমরা আশা করতেছি যে তোমরা হয়তো বা ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ। সো এটা আমাদের এ নাম্বার ছিল। এবার বি নাম্বারে প্রথম দায়িত্ব হচ্ছে এই 47 ওহমের কথাটা বুঝো, 47 ওহমের মধ্যে আগে পাওয়ার বের করতে হবে আমাকে, পাওয়ার। তাহলে আমি পাওয়ার যদি বের করতে চাই, এই পাওয়ার ফর 47 ওহম, তাহলে পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। তাহলে আই মানে হচ্ছে 1.51 অ্যাম্পিয়ার এর মধ্য দিয়ে, তাহলে 1.51 এর স্কোয়ারকে আমি গুণ করবো হচ্ছে 47 দিয়ে। এইটা করলে কিন্তু আমরা পাবো হচ্ছে ওয়াট, 1.51 স্কোয়ার ইন্টু 47, 107 ওয়াট। তাহলে 107 ওয়াট। এখন ওয়াট তো রাখা যাবে না, এটাকে কিলোওয়াটে নিতে হবে। তাহলে 107কে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো, তাহলে এটা পাবা 0.107 কিলোওয়াট, কেডব্লিউ, কিলোওয়াট। এখন তোমাকে বলতে কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে। তাহলে তুমি যখন বিদ্যুতের ইউনিট হিসাব করতে যাবে, তাহলে ইউনিট মানে হচ্ছে কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ার মানে কত কিলোওয়াট কত ঘন্টা ধরে তুমি ব্যয় করতেছো তাই। তাহলে আমাদের এখানে কিলোওয়াটের পরিমাণ হচ্ছে 0.107 কিলোওয়াট, এই যে 0.107 কিলোওয়াট। আর কয় ঘন্টা ধরে এটা ইউজ করতেছো তুমি, 3 ঘন্টা বলা আছে। তাহলে তুমি কি গুণ করবে হচ্ছে 3 ঘন্টা বা 3 আওয়ার দিয়ে। তাহলে এটাকে তুমি যদি 3 ঘন্টা দিয়ে গুণ করো, দেন পেয়ে যাবা হচ্ছে 0.107 ইন্টু 3, পেয়ে যাবা 0.321 ইউনিট। তাহলে এই পরিমাণ বিদ্যুৎ আসলে তোমার এত কিলোওয়াট বা এত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে, কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ ব্যয় হবে এই 3 ঘন্টা ধরে তুমি যদি বর্তনীকে রান করো বা অপারেট করো তবে। বুঝতে পারছো? তো এই প্রশ্নগুলো কিন্তু দেখবা যে নানান ধরনের সার্কিট, ছোট ছোট সার্কিট দেয়। ইভেন এটা যদি তোমার ডিসি সার্কিট না হয়ে যদি এসি সার্কিটও দেয়, আমি একটু বলে দিই তোমাকে, খেয়াল করো, এটা কিন্তু পরিবর্তন হতে। তাহলে বলো তো এর অর্ধেক কতটুকু হবে? অর্ধেক হবে হচ্ছে 0 থেকে এ পর্যন্ত 60 ভোল্ট। তাহলে যে কাজ করবো সেটা। আচ্ছা, আমাদের জাহিদুল ইসলাম প্রশ্ন করছে এক্সাম হলে বই নিয়ে এক্সাম দেই, এর পরেও এর কি এক্সাম হলে তো বই নিয়েই এক্সাম দেই, আর পরে কি করব ভাইয়া? জাহিদুল ইসলাম আবার লিখছিল যে ভাইয়া প্র্যাকটিক্যালের নাম্বার কি, প্র্যাকটিক্যালের নাম্বার কি কলেজের টিচারদের হাতে আছে কি না সেটা জিজ্ঞাসা করছে জাহিদুল ইসলাম। আর আচ্ছা, আসলে বিষয়টাকে আমি তোমাকে বলি, যে বললাম শুরুতে যে প্র্যাকটিক্যালের নাম্বার আসলে টিচারের অনেস্টির উপর ডিপেন্ড করে। কোনো টিচার, হ্যাঁ তবে এটা সত্য, বাংলাদেশে টিচারদের এরকম পাওয়ার দেওয়া হয়েছে যে কোনো টিচার যদি চায় যে স্টুডেন্টকে ফেল করাতে, সে আসলে ফেল করাতে পারে। এটা সত্য। টিচারদের অবশ্যই তোমার দায়িত্ব হচ্ছে রেসপেক্ট করে রাখা, বিকজ তারা তোমার অনেক কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। ঠিক আছে? আচ্ছা, আবার কলেজে বুঝলাম না, কলেজে বই নিয়ে এক্সাম দেয় মানে বিষয়টা কেমন হয়ে গেল? কলেজের মধ্যে বই নিয়ে এক্সাম তো চুরি হয়ে গেল পুরো। আচ্ছা যাক, যেটা বলতেছিলাম এগুলো তুমি একটু দেখবা। আর সেকেন্ড, অনেকের কেভিএল নিয়ে কিছু প্রবলেম থাকে, আমি একটু শর্টলি কেভিএল এর বিষয়টা একটু দেখাই দেই, যে কেভিএল নিয়ে যাতে তোমার কোনো প্রবলেম আসলে না তৈরি হয়। এটা খুব সিম্পল একটা বিষয়। এগুলো কিন্তু অলরেডি আমার ক্লাসে দেওয়া আছে, সব দেওয়া আছে, বাট আমি একটু ঝালাই করার জন্য তোমাদের দিক থেকে যে টুকটাক প্রশ্নগুলো আসে সেগুলো সব সলভ করার জন্য এগুলো আমি বলতেছি, আর কিছু না। তো মনে করো তোমাকে এইরকম একটা ছোট্ট বর্তনী দেওয়া হলো, লাইক দিস।
ক্লিয়ার? এই যে একটা বর্তনী দেওয়া হয়েছে মনে করো, এই বর্তনীর এইটা হচ্ছে তোমার দেওয়া আছে 12 ভোল্ট, আর এটা মনে করো দেওয়া আছে 8 ভোল্ট, এটা দেওয়া আছে 4 ওহম, এটা দেওয়া আছে মনে করো তোমার 3 ওহম। তোমাকে বলা হলো যে কেভিএল দিয়ে কারেন্ট বের করো, কেভিএল দিয়ে কারেন্ট বের করো। তো তুমি যখন কেভিএল দিয়ে কোনো জায়গায় দেখবা যে কেভিএল দিয়ে কথাটা বলা আছে, তাহলে তোমার দায়িত্ব হলো এখানে আগে তুমি যে কোনো একটা দিকে কারেন্ট যাওয়ার দিক ধরে নিবা। ধরো তুমি দেখলা যে এই দিকে তুমি মনে করছো কারেন্ট যাচ্ছে, এই বরাবর, তারপরে এই বরাবর, এই বরাবর, আর এই বরাবর, এইভাবে কারেন্ট যাচ্ছে মনে করো। তাহলে এবার কি করবা দেখো, এই দিকে যদি কারেন্ট যায় দেন তোমার এখানে দিবা হচ্ছে পজিটিভ, এখানে দিবা হচ্ছে নেগেটিভ। রেজিস্টারে যে প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকবে সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত, যেখান দিয়ে বের হবে সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। ব্যাটারির জন্য প্লাস মাইনাস চিহ্ন দেওয়াই আছে। আবার এখানে পুরা বর্তনী ঘুরবে এভাবে ঘুরে, আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 12, তাহলে মাইনাস হচ্ছে 12। এইবার এই দিকে যদি যাবার বাবা প্লাস, প্লাস দিয়ে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 3i, তাহলে প্লাস 3i ইকুয়াল টু 0। এই লাইনটা লিখতে পারলে তোমার কাজ শেষ। তার মানে কি করছি কথাটা, প্রথমে একটা দিককে আমি কারেন্টের দিক ধরে এবার যতগুলো এলিমেন্ট আছে এই এলিমেন্টগুলোর আগে হচ্ছে প্লাস মাইনাস চিহ্ন বসাইছি। কিন্তু ব্যাটারির জন্য কিন্তু প্লাস মাইনাস ফিক্সড, যে দাগটা ব্যাটারির বড় সেটা হচ্ছে প্লাস, আর যে দাগটা ছোট সেটা হচ্ছে মাইনাস। পুরা লুপ ঘুরে এবার তোমাকে যতগুলো ভোল্টেজ ডিফারেন্স আছে সেগুলো যোগ করে বলতে হবে যেটা হচ্ছে 0। তাহলে দেখো 4 আর 3 হচ্ছে 7, 7i, আর এখানে হচ্ছে -4 ইকুয়াল টু 0। তাহলে i এর মান হবে হচ্ছে 4/7 অ্যাম্পিয়ার। একদম সিম্পল। কিন্তু সো এই ধরনের কোশ্চেন তুমি এমসিকিউতে পাইতে পারো, হয়তো বা এখানে দিয়ে বলা হলো যে বর্তনীর তড়িৎ প্রবাহ কত হবে, সো তুমি এটা ইজিলি বের করে ফেলতে পারবা। আচ্ছা, তোমাদের মোটামুটি আর একজন প্রশ্ন করে, স্যার এইচএসসি 24 ব্যাচের কোর্সে কি জয়েন হওয়ার দরকার আছে? না, তুমি যদি এই ব্যাচে রইছো তোমার নতুন করে 24 ব্যাচের কোর্সে জয়েন করার দরকার নাই। তবে তোমাকে অ্যাডমিশনের ব্যাচে জয়েন করতে হবে, বিকজ অ্যাডমিশন 23 যেটা ওইটা অবশ্য নতুন জিনিস, এগুলো তুমি আসলে আগে হয়তো কম দেখছো, সো ওই ব্যাচটাতে তোমাকে জয়েন করতে হবে। বাট 24 ব্যাচের যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কোর্স ওটাতে তোমার আর জয়েন করা লাগবে না, বিকজ তুমি তো অলরেডি 23 ব্যাচের যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্স সেটাতে জয়েন করে আছো। আচ্ছা, এবার ম্যাগনেটিজম নিয়ে কয়েকটা কথা বলতে চাই, বিকজ ম্যাগনেটিজমের মেজরিটি জিনিসপত্রগুলোই কিন্তু একটু ভিন্ন ধাঁচের। একটা জিনিস একটু বুঝবো আমরা কেমন। একটা ম্যাগনেট যখন আমরা চিন্তা করি, একটা ম্যাগনেটের এই যে নর্থ এবং এটা হচ্ছে সাউথ, তাহলে ম্যাগনেটের বল রেখাগুলো কিভাবে বের হয় বলতো? বল রেখাগুলো সব কিন্তু এই নর্থ পোল থেকে বের হয়, কথাটা বুঝো, নর্থ পোল থেকে বের হয়, বেরিয়ে এই যে সাউথ পোলে ঢুকে আবার কিন্তু সে নর্থ পোলের সাথে মিলে যায়। মানে ঘটনাটা দাঁড়ায় দেখতে এরকম, মানে সহজে যদি আমি বলি এটা হচ্ছে বদ্ধ লুপের মতো। বদ্ধ লুপ মানে এটার কোনো শুরু শেষ নাই। চুম্বকের বাইরে এই দিকটা হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, আর চুম্বকের ভেতর হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে, তাই তো? তাহলে চিন্তা করো, তোমাকে যদি একটা তার দিয়ে দেওয়া হয় এমনভাবে, এবং এই তারে যদি বলা হয় যে এই দিকে কারেন্ট, এটা মনে করো এ তার, এরকম মন দিয়ে শুনবা, তাহলে বলো তো এ তারে বল রেখার স্ট্রাকচার কেমন হবে দেখতে? সিম্পল রুলটা ছিল, মনে করে দেখো, এটা ধরো আমি বললাম কারেন্ট আই এ, তাহলে কারেন্টের দিকে তোমার ডান হাতের এই বুড়ো আঙুলটাকে ধরবা, এইভাবে ধরলে এই 4টা আঙুল তোমার বল রেখার দিক দেখাবে। তাহলে এটা যেহেতু আই এর দিক, তাহলে এই দিক থেকে বল রেখা বের হবে, এই বল রেখাগুলো বেরিয়ে আবার এই পাশে ঢুকবে। কথাটা কি বুঝছো? আবার দেখো, কারেন্টের দিকে তোমার বুড়ো আঙুলটাকে ধরবে এভাবে, ধরলে এই 4টা আঙুল তোমাকে দেখাবে বল রেখার দিক, তার মানে এই দিক থেকে বল রেখা বেরিয়ে এই পাশে ঢুকতেছে। তো সেটাকে আমরা আঁকি হচ্ছে এখানে এরকম ডট চিহ্ন দেই, ডট মানে এখান থেকে বল রেখা বের হচ্ছে, ক্লিয়ার? আর করসপন্ডিং এখানে ক্রস চিহ্ন দেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি। তাহলে ডট মানে কি? ডট মানে বল রেখাগুলো সব এই পাশ থেকে বের হয়েছে, বের হয়ে এবার এখানে ঢুকছে, মানে হচ্ছে সেটা হচ্ছে ক্রস। তাহলে বলো তো, যদি আমাদের এইখানে চুম্বক ক্ষেত্র বের করতে বলা হয়, এটা মনে করে বললাম এক্স এ, তাহলে এই বিন্দু চুম্বক ক্ষেত্র কত হবে? এটা ফর্মুলাটা মনে আছে? এটা চুম্বক ক্ষেত্র হবে হচ্ছে মিউ নট আই এ ডিভাইডেড বাই 2 পাই এক্স এ। এটা ছিল হচ্ছে আমাদের এই বিন্দুর চুম্বক ক্ষেত্রের মান, ক্লিয়ার? এই বিন্দু। এবার ধরো তুমি একটা জিনিস চিন্তা করো, ধরো তুমি বললে যে আমি এর পাশে আর একটা তার রেখে দিছি, এই তারটা হচ্ছে বি তার। এটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন, খেয়াল করো।
এই বি তারেও আমার একই দিকে কারেন্ট চলতেছে, কারেন্টের পরিমাণ হচ্ছে আইবি। তাহলে বলো তো বি তারের জন্য চুম্বক ক্ষেত্রের ডট ক্রস কোন দিকে হবে? এ তারের জন্য যে ক্রস, সে ক্রস কিন্তু এইদিকেও আছে। এটা হচ্ছে এ তারের চুম্বক ক্ষেত্র, মানে হচ্ছে ঢুকতেছে ভেতরে। আর বি তারটা মনে করো আমি আঁকতেছি সবুজ কালার দিয়ে। তাহলে বি তারে এই বরাবর হচ্ছে আমাদের কারেন্ট, তাহলে এই দিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে বি তারের জন্য আমার চুম্বক ক্ষেত্রগুলো সব হচ্ছে এই দিকে ডট, হাতের বাম পাশে ডট, কথাটা বুঝো, এখানেও ডট, এখানেও ডট, এখানেও ডট। আর সবগুলো ডটের করসপন্ডিং ক্রস আছে কিন্তু এই পাশে, এই যে ক্রস অথবা এই যে ক্রস, এই যে ক্রস। তাহলে তুমি চিন্তা করো যে এই এ তারের বাম পাশে, মানে এই অঞ্চলে, এই অঞ্চলটাতে ক্লিয়ার, এই অঞ্চলটাতে এ তারের ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, আর বি তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু বাইরের দিকে। তার মানে এই অঞ্চলের যে কোনো পয়েন্টে, এই যে এখানে যে কোনো পয়েন্টে নিট ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এর ম্যাগনেটিক ফিল্ড আর বি এর ম্যাগনেটিক ফিল্ডের যোগফল। এখানেও সে একই কথা। দেখো এখানেও যে কোনো পয়েন্ট তুমি যদি চিন্তা করো, তাহলে এ তারের ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, আবার বি তারের ম্যাগনেটিক ফিল্ডও ভেতরের দিকে। তাহলে এখানেও কিন্তু দুইটা ম্যাগনেটিক ফিল্ড যোগ হয়ে যাবে, অর্থাৎ এর ম্যাগনেটিক ফিল্ড প্লাস হচ্ছে বি এর ম্যাগনেটিক ফিল্ড। বাট মাঝখানে কোনো জায়গা যদি চিন্তা করা হয়, এখানে কিন্তু দুইটা ম্যাগনেটিক ফিল্ড বিয়োগ হয়ে যাবে। কথাটা বুঝলে? তাহলে দেখো একটা মানে দুইটা তার পাশাপাশি রয়েছে, এই দুইটা তারের মধ্য দিয়ে যখন কারেন্ট চলে, তখন এদের মধ্যবর্তী যে জায়গাটা, সেই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড কিন্তু দুর্বল হয়ে যায়। এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে দুর্বল হয়ে যায়, বাট এখানে শক্তিশালী হয়ে যায়, এখানে শক্তিশালী হয়ে যায়। তো এই কোশ্চেনটা কিভাবে তোমাকে পরীক্ষায় দিতে পারে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাকে দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ডে একাধিকবার আসছে। ক্লিয়ার? ধরো এই এর কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর বি এর কারেন্ট আমি ধরলাম হচ্ছে 8 অ্যাম্পিয়ার, আর এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব সাপোজ এটা বলা হলো হচ্ছে তোমার 18 সেন্টিমিটার। কথাটা বুঝছো? এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 18 সেন্টিমিটার। এখন খেয়াল করো, এখন এই সময়ের মধ্যে ফোন দেওয়ার দরকার কি? যারা আমি ফোনটা একটু সাইলেন্ট করে দিই। এখন তোমাকে প্রশ্ন করা হলো, এই যে কোশ্চেনটা হচ্ছে এই যে এ তার থেকে ক্লিয়ার 6 সেন্টিমিটার দূরে ম্যাগনেটিক ফিল্ড বি এর মান কত? এইটুকু মনে করো প্রশ্ন দিয়েছে তোমার, কোন একটা সিকিউতে দিয়েছে মনে করো। তাহলে এ তার থেকে 6 সেন্টিমিটার দূর বলো তো কোন কোন দিকে হয়? এ তার থেকে 6 সেন্টিমিটার দূর এখানে হয়, এটা মনে করো বললাম তোমার এক্স পয়েন্ট। আবার এ তার থেকে 6 সেন্টিমিটার দূর তো এদিকেও হয়, তাহলে এটাকে মনে করো বললাম হচ্ছে ওয়াই পয়েন্ট। সুতরাং দেখো দুইটা পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ, এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট, এই দুইটা পয়েন্টেই কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ড বের করা যেতে পারে। তাহলে তুমি যদি এক্স এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাও অ্যাট এক্স পয়েন্ট, তাহলে এক্স পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড হবে হচ্ছে বিএক্স। তো এখানে কি দুইটা তারের ম্যাগনেটিক ফিল্ড যোগ হয়ে গেছিল না? তাহলে আমাদের একটা লিখবো হচ্ছে এ তারের ম্যাগনেটিক ফিল্ড প্লাস হচ্ছে বি তারের ম্যাগনেটিক ফিল্ড। কথাটা বুঝছো? তাহলে এ তারের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিউ নট আই এ বাই 2 পাই এক্স এ, প্লাস বি তারের জন্য হচ্ছে মিউ নট আই বি বাই 2 পাই এক্স বি। তো এখান থেকে দেখো মিউ নট বাই 2 পাই কমন নেওয়া যায়, কমন নিলে থাকবে হচ্ছে আই এ বাই এক্স এ, প্লাস এটা হবে হচ্ছে আই বি বাই এক্স বি। বুঝতে পারছি? এইভাবে তুমি কিন্তু এই বিন্দুটার মানে এই যে এক্স পয়েন্ট, এটার ম্যাগনেটিক ফিল্ড বের করে ফেলতে পারো। এখন মিউ নটের মানটা তোমার কি মনে আছে? মিউ নটের মানটা কিন্তু ছিল, একটু মনে করে দেখো, এটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ বাই 2 পাই ইন্টু, এবার আই এ মানে এ তারের কারেন্ট, এ তারের কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কথাটা বুঝো? এ তারের কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর এক্স এ মানে এইটুকু দূরত্ব, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে 6 ইন্টু 10⁻² প্লাস বি তারের কারেন্ট হচ্ছে 8 অ্যাম্পিয়ার বাই, নাও এখন বি তার থেকে এই পর্যন্ত দূরত্ব লাগবে, এইটুকু লাগবে। তাহলে দেখো পুরাটুকু যদি 18 হয়, 18 থেকে তোমার 6 বাদ দিতে হবে, 18 থেকে 6 বাদ দিলে কত থাকে? 12 সেন্টিমিটার। তাহলে এইটুকু হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। সো এটাকে লিখবো 12 ইন্টু 10⁻² মিটার। এটা করলেই আমরা কিন্তু এক্স পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাব। কথাটা বুঝতে পারছি?
তাহলে দেখি কত হয়, 4 পাই ইন্টু 10⁻⁻7/2 ইন্টু 5/6 ইন্টু 10⁻⁻2 প্লাস 8/12 ইন্টু 10⁻⁻2। তাহলে মানটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে 3 ইন্টু 10⁻⁻5 টেসলা। 3 ইন্টু 10⁻⁻5 টেসলা। এই পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হবে আমাদের এই পয়েন্টে। সরি ভুল বলতে, এক্স পয়েন্টে তো আসলে বিয়োগ হবে, আমি এটা বিয়োগ লিখতে যে যোগ লিখে ফেলছি, এই দুটো আসলে বিয়োগ হবে, এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, বিয়োগ হবে, আমি ভুল লিখছি, এটা বিয়োগ হবে। যে এই পয়েন্ট বলতেছি না এক্স, তাহলে তো অবশ্যই দুটো তো বিপরীত দিকে, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হলে তো মানটা অবশ্যই এটা থাকবে না, চেঞ্জ হবে। ভুল লিখছি 4 পাই 10⁻7/2 ইন্টু 5/6 10⁻⁻2 minus 8/12 ইন্টু 10⁻⁻2। তাহলে মানটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 3 এটা ঠিক আছে, এটা হচ্ছে 3.33 টাইমস 10⁻⁻6 এত টেসলা। এটা হচ্ছে আমাদের এক্স পয়েন্টের জন্য, মানে এই পয়েন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড। এটা কিন্তু শুধু একটা পয়েন্ট না, কথাটা বুঝো। আমি যদি এক্স এর সমান করে একটা প্যারালাল লাইন আঁকতাম এভাবে, এই যে একটা প্যারালাল লাইন, তাহলে প্যারালাল লাইনের মধ্যে এইটা পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, সমস্ত পয়েন্টে কিন্তু একই পরিমাণ দূরত্ব আছে এ থেকে। সুতরাং এই সবগুলো পয়েন্টে একই ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে। ক্লিয়ার? এবার আসো ওয়াই পয়েন্টে কি হবে। ওয়াই পয়েন্টে তো দেখতে পাচ্ছিলাম যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, ফলে ওয়াই পয়েন্টে হয়ে যাবে হচ্ছে পজিটিভ। কিন্তু এখানে একটা কাহিনী আছে, একটু খেয়াল করো। কাহিনীটা কি আমি একটু বলে দেই। কাহিনীটা হচ্ছে এই পয়েন্ট এ তার থেকে 6 সেন্টিমিটার দূরে আছে, কোনো সমস্যা নেই, এই যেখানে। কিন্তু বি তার থেকে কিন্তু 6 সেন্টিমিটার দূরে না। বি তার থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে, এটা তো 18 সেন্টিমিটার, এই 18-র সাথে হচ্ছে 6 যোগ করতে হবে। তাহলে 18 সেন্টিমিটারের সাথে যদি 6 সেন্টিমিটার যোগ করা হয়, কত হয়? 18 × 6 = 24। তো তখন এই মানটা তোমার হয়ে যাবে 24 সেন্টিমিটার, আর এখানে তো প্লাস আছেই। কথাটা বুঝছো? মানে এ তার থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার, আর বি তার থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে 18 + 6 24 সেন্টিমিটার। তাহলে এইটা করলেই তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবা। কত হবে দেখি আমরা। 4 পাই 10⁻7 × 2 পাই 5/6 × 10⁻2 প্লাস 8/24 × 10⁻2। তাহলে এই মানটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে এখন 2.33 টাইমস 10⁻⁻5 টেসলা। বুঝতে পারছো? আর একবার একটু চেক করে দেখি আমি। 4 পাই 10⁻7/2 পাই ইন্টু 5/6 10⁻2 প্লাস 8/24 × 10⁻2। হ্যাঁ, 2.33 10⁻5 টেসলা। সুতরাং তুই যদি ম্যাগনেটিক ফিল্ড কখনো বের করতে বলো, তখন এই বিষয়টা মাথায় রেখো। আমি এটা কেন দেখলাম, কারণ এখানে হাত ঘোরানোর বিষয়টা অনেকে বুঝতে পারে না। রুলসটা হচ্ছে সবসময় মনে রাখবে এভাবে, যে যখন কোন একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে, এই কারেন্টের দিকে তোমার ডান হাতের এই বুড়ো আঙুলটাকে ধরবা। এভাবে ধরলে বাকি যে 4টা আঙুল সেটা তোমাকে ম্যাগনেটিক ফিল্ডের দিক দেখাবে। তাহলে এইদিকে যেহেতু কারেন্ট, তাহলে বল রেখাগুলো সব উপর থেকে আসতেছে, এই যে উপর থেকে এসে তারা সবাই নিচের মধ্যে বা এই দিকে প্রবেশ করতেছে। ক্লিয়ার? ওকে, তো আশা করি তোমাদের যে বিষয়গুলো নিয়ে আমাকে জানাইছিলে যে সমস্যা আছে, সেগুলো আমি হয়তো বা টুকটাক সলভ করতে পারছি। আমরা আবার নেক্সট লাইভ ক্লাস যখন হবে নেক্সট উইকে, লাইভ ক্লাসে আমরা আরও আলোচনা করবো, সমস্যা নেই। বাট তোমরা চেষ্টা করো তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো একটু আমাকে জানিয়ে রাখতে, অথবা লাইভ ক্লাসের মধ্যে প্রশ্ন করতে, যাতে আমি তোমাদের অ্যান্সার দিতে পারি। কারণ তোমার যে বিষয়গুলো সমস্যা সেগুলোই একমাত্র আমি চাই লাইভ ক্লাসের মধ্যে সমাধান করার জন্য। আর লাইভ প্রতি উইকে যে তোমাদের হইতেছে, আমি মনে করি দিস ইজ এ ফ্যান্টাস্টিক থিং, যে তুমি প্রথমে আগে নিজে ক্লাসগুলো করতেছো, যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা লাইভ ক্লাসে সমাধান করে ফেলতেছি। তো সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শেষ করছি লাইভটা। আবার পরের লাইভ সেশনে দেখা হবে। ভালো থেকো সকলে, টাটা।